তো? আরে আমার কিচ্ছু হয়নি, এই ছেলেটার গুলি লেগেছে। তুমি গাড়ি আনার ব্যবস্থা করো, হাসপাতাল নিতে হবে। এবারও গুলিটা মিস হয়ে গেল। কাকা, তোমার মরণ আমার হাতেই। ডাক্তার সাহেব, রোগীর কি অবস্থা? দেখুন, রোগীর বুকের ডান পাশে গুলি লেগেছে, অনেক রক্তক্ষরণ হয়েছে। আমরা তাও চেষ্টা চালিয়ে যাচ্ছি। আচ্ছা, রুগী আপনার কি হয়? অ্যাকচুয়ালি ও আমার কেউই হয় না। আমার কনস্ট্রাকশন সাইটে একজন শ্রমিক হিসেবে কাজ করে। আজকে আমার উপর একটা হামলা হয়, আমাকে একজন গুলি করে। আমি সেটা দেখতে পাইনি, কিন্তু এত শ্রমিকের ভিড়ে ওই ছেলেটাই সেটা দেখতে পায় আর আমার সামনে এসে দাঁড়ায়। গুলিটা আমাকে না লেগে ওর গায়ে লাগে। আসলে এরকম ছেলে এই জগতে খুবই দুষ্প্রাপ্য। আচ্ছা দেখেন, ওনাকে অপারেশন করতে হবে, আর অপারেশনের জন্য অনেক টাকা লাগবে। ডাক্তার সাহেব, আপনি টাকার কোনো চিন্তা করবেন না। যত টাকা লাগে আপনি ওকে সুস্থ করার ব্যবস্থা করুন। আপনার আপনার বেস্ট সার্ভিসটা ওকে দেওয়ার চেষ্টা করুন। আচ্ছা দেখেন, রুগীর অনেক বেরিং হয়েছে, তাও আমার জায়গা থেকে আমি অনেক চেষ্টা করছি। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি কাউন্টারে টাকাটা জমা দিয়ে দেন, তারপরে আমি দেখছি কি করা যাচ্ছে। ওকে, আমি তাহলে অ্যাকাউন্টসে লাখ 30 টাকা জমা দিয়ে দিচ্ছি। আপনি চেষ্টার কোনো ত্রুটি করুন। আচ্ছা ঠিক আছে। পাগলপুর কার এত ক্ষোভ, কার এত রাগ যে আমাকে প্রাণে মারতে চায়? তো একটু চুনান প্রাণের কাছে গেলাম। ভাইজান, ভাইজান শুনলাম কারা নাকি আপনার উপর আক্রমণ করেছে। আপনার কোথাও লাগেনি তো ভাইজান? আপনি সুস্থ আছেন তো? হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি সুস্থ আছি। তবে হ্যাঁ, সত্যি কথা, আমার উপর হামলা হয়েছিল, একজনের জন্য বেঁচে গেছি। কার এত বড় সাহস যে আমার চাচার উপরে হামলা করে? আচ্ছা চাচা, আপনি কি তারে দেখছেন? আপনি শুধু একবার তার নাম আর ঠিকানাটা আমারে বলেন, তারপরে দেখেন আমি ওর কি করি। আচ্ছা, আপনি করে দেখেন নাই? না, আমি তাকে চিনতে পারিনি। আমি যখন তাকে দেখলাম, তার চেহারাটা ঢাকা ছিল। আমাকে গুলি করেই সে সেখান থেকে পালিয়ে গেছে। কে বা কারা আমি কিছুই বুঝতে পারিনি। কিন্তু চাচা, আপনারে গুলি করলো, আপনার গায়ে লাগলো না, এটা কিভাবে সম্ভব? আসলে আমার কনস্ট্রাকশন ফার্মে অনেকেই কাজ করছিল, তাদের মধ্যে একটি ছেলে বিষয়টা বুঝতে পারে আর সে আমার সামনে এসে দাঁড়ায়। যে গুলিটা আমার বুকে লাগতো সেটা সে নিজে বুক পেতে নেয়। ছেলেটাকে আমি নিজে হসপিটালে নিয়ে গেছি। ডাক্তার বলল একটা অপারেশন করতে হবে। আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। ও না থাকলে আজকে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না, আমি বেঁচেই থাকতাম না। ছেলেটার নাম দীপ্ত। আমার কনস্ট্রাকশনে এর আগে কখনো দেখিনি। আমার ছেলেটাকে খুব ভালো লেগেছে। এই স্বার্থের দুনিয়ায় এমন স্বার্থহীন একটা ছেলে আসলে ভাবাই যায় না। ভাইজান, ভাইজান আপনার কি মনে হয় কারা আপনার উপরে এইভাবে হামলা করতে পারে? হ্যাঁ, সেটা বুঝতে পারলে তো আমি নিজেই বলতাম। আমি দেখতে পারিনি। ভাইজান, আপনি এখন থেকে সাবধানে থাকবেন। একবার যখন আপনার উপর হামলা হয়েছে, দ্বিতীয়বারও আপনার উপর হামলা হতে পারে। হ্যাঁ, এই জন্য ফেরার পথে আমি থানায় গিয়েছিলাম। একজন অফিসার আছে আমার খুব কাছের মানুষ, আমি তাকে বিষয়টা খুলে বললাম। সে আমাকে বলল সে দেখছে, আর আমাকে দুশ্চিন্তা করতে মানা করলো। আচ্ছা চাচা, অথই কই? ওরে তো দেখতেছি না, ও বাসায়ও নাই। আর বলো না, আমি ওকে ফোন দিয়ে যাচ্ছি, ও ফোন ধরে না। 3 দিন ধরে বাড়িতে নেই। এই মা মরা মেয়েটাকে নিয়ে আমি আছি আরো দুশ্চিন্তায়। কোথায় যায়, কি করে, মানে কিচ্ছু জানানোর প্রয়োজন মনে করে না। মানে আমাকে যে বাপ বলে গণ্যই করে না। বন্ধু, আজকের মালটা তো করা অনেক। আচ্ছা তাই নাকি? আচ্ছা চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কল দিচ্ছি, দেখি রিসিভ করে কিনা। দেখ, শিবু ভাইয়া? হ্যাঁ শিবু ভাইয়া বলো। কিরে, তুই কই আসস? চাচা তোরে কতবার কল দিছে, তুই নাকি ফোন রিসিভ করস না? শিবু ভাইয়া, আমি আমার এক ফ্রেন্ডের বাসায় এসেছি গ্রুপ স্টাডি করার জন্য। সব সময় ফোন নিয়ে পড়ে থাকলে তো চলবে না, আমার তো পড়াশোনা বলতে কিছু একটা আছে নাকি। আমি এখন ফোনটা রাখছি, আমার এখন অনেক পড়া বাকি আছে। রাখলাম ফোনটা। কি কয়? আর বাদ দে, চল। ও চাচা,
কোনো চিন্তা করবেন না, ওর ফ্রেন্ডের বাসায় আছে, গ্রুপ স্টাডি করতেছে, চলে আসবে। আচ্ছা ঠিক আছে। বাবা শিপু, তুমি একটু ওকে বোঝাও না, ও তোমার কথা শোনে। তুমি একটু ওকে বোঝাও যে ও যেভাবে চলছে এটা ঠিক না। উপরে কখন কোন বিপদ হয়ে যায়, দিনকাল ভালো না। কিরে বাবা, এখানে মন খারাপ করে বসে আছিস কেন? খাবি না? চল টেবিলে চল। কি খাবার খাবো বলো মা, আমার মাথায় এত চিন্তা, আমার খাওয়া ঘুম কোনো কিছুই ভালো লাগতেছে না। কেন, কি হয়েছে? এত কিসের চিন্তা তোর বাবা? আরে মা, তুমি এমন ভাবে কথা বলতেছো, মনে হইতেছে যে তুমি কিছুই জানো না, কিছুই বুঝো না। আমার সব চিন্তা হলো এই সম্পত্তি নিয়ে। এই সম্পত্তিতে তো আমাদের নামে কিছু নেই। বাবা তো মারা যাওয়ার আগে আমাদের নামে কিচ্ছু লেখা দেওয়া যায় নাই, সব সম্পত্তি চাচার নামে। এখন চাচা যদি মারা যায়, এই সম্পত্তি সব ভাগ পাবে অথই। হ্যাঁ বাবা, তুই এইটা অবশ্যই ঠিক বলেছিস। কি করবো মা বলো? এখন আছে চাচার আশ্রয়ে, কিছুদিন পরে থাকবো অথয়ের আশ্রয়ে। আমাদেরকে নিজেদের কোনো স্বাধীনতা নাই, নিজেদের মতো টাকা পয়সা খরচ করার অধিকার নাই। এই দিন কি আমাদের দেখতে হবে না? বাবা তো আমাদের নামে কিচ্ছু রেখা যায় নাই। এখন কি করব বলো? বাবা, তুই এত দুশ্চিন্তা কেন করছিস? তোর বাবা রেখে যায়নি, তাতে কি হয়েছে? আমি তো আছি। তুমি থাকলে কি আর না থাকলে কি? তুমি কি চাচাকে গিয়া বলবা যে সব সম্পত্তি আমাদের নামে লিখে দিত? আর বললে কি চাচা লিখে দেবে? সেটা আমি খুব ভালো করে জানি। আমি যদি ভাইজান ভাইজান করে চিল্লাচিল্লি করে মরেও যাই, তাহলেও ভাইজান কখনোই তোর নামে সম্পত্তি দেবে না। এই জন্য তো মাথাটা একটু খাটাতে হবে। আর কি করতে হবে সেটা আমার অনেক আগে থেকে ভাবা হয়ে গেছে। এখন শুধু প্ল্যানটা বাস্তবায়ন করতে হবে। কি বলো মা, তুমি আগের থেকে ভাইবা রাখছো? আচ্ছা, কি করতে হবে বলো তো? হ্যাঁ বাবা, আমি আগে থেকে ভেবে রেখেছি। এখন আমাদের প্রথম কাজ হলো বাবার মেয়ের মধ্যে সমস্যার সৃষ্টি করা। দেখ বাবা, অথয় তো এমনি নষ্ট হয়ে গেছে, মদ খায়, গাঁজা খায়, খারাপ বন্ধু বান্ধবের সাথে মিশে। অতএব আমরা অথয় ব্রেন ওয়াশ খুব সহজেই করতে পারি। আর বাবার মেয়ের সঙ্গে যখন সমস্যার সৃষ্টি হবে না, তখন আমাদের কাজটা খুব সহজেই হয়ে যাবে। কিন্তু মা, এটা কিভাবে সম্ভব? শুনলাম আজকে তোর চাচা একটা ছেলের খুব প্রশংসা করছিল, যে নাকি তোর চাচার জীবন বাঁচিয়েছে। হ্যাঁ, দীপ্ত, এই যে কনস্ট্রাকশনের সাইডে কাজ করে। আমার কথা ভালো করে শুন, তোর চাচাকে বুঝিয়ে অথয়কে ওই শ্রমিক ছেলেটার কাছে বিয়ে দিবি। অথয় যদি ওই শ্রমিকের সাথে বিয়ে হয়, তাহলে বাপ মেয়ের মধ্যে একটা বিরাট গন্ডগোল লাগবে। অন্যদিকে যে ছেলেটার সাথে বিয়ে হয়েছে, দীপ্ত নাকি নাম, ও তো একটা শ্রমিক লেবার, ও তো কিছুই বুঝে না। অতএব এই সম্পত্তি আমাকে নামে নিতে বেশি কষ্ট করতে হইব না। মা, তুমি তো ভালো কথা বলছো, এত সুন্দর বুদ্ধি তো আমার মাথায় আসে নাই। আচ্ছা ঠিক আছে, এবার দুশ্চিন্তা বাদ দে, টেবিলে চল, খাবি আয়। ঠিক আছে মা, চলো। না না, বিষয়টা কেন ঘটলো আমাকে জানতে হবে তো। তুমি সবকিছু জেনে আমাকে জানাও। আচ্ছা রাখছি। আসসালামু আলাইকুম স্যার। এই যে দেখেন কাকে নিয়ে আসছি, আমাদের সাহসী দীপ্তকে নিয়ে আসছি। আরে দীপ্ত, তোমার শরীর অবস্থা এখন কেমন? কেমন আছো তুমি? জি স্যার, আগের থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু এই পাশের হাতটা নাড়াতে পারছি না। ডাক্তার বলেছে কয়েকদিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। সেটা তো খুবই স্বাভাবিক, এটা তো আর ছোটখাটো বিষয় না। এত বড় একটা অপারেশন হয়েছে, হাতে তো ব্যথা করবেই। তোমাকে দেখে আমি সত্যি বলছি, আমি মুগ্ধ হয়েছি। আজকালকার দিনে যেখানে মানুষ স্বার্থ ছাড়া এক পা নড়ে না, সেখানে তুমি বিনা স্বার্থে নিজের জীবন ঝুঁকি নিয়ে আমার জীবন বাঁচিয়েছ। তুমি তো মরেও যেতে পারতে, অথচ একটা মানুষকে বাঁচাতে তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়েছো। আমি আসলে তোমার প্রতি মুগ্ধ। তুমি আমাকে বলো তুমি কি চাও, আমি তোমাকে কিছু দিয়ে খুশি করতে চাই। তুমি যা চাইবে আমি তাই দেব। না না স্যার, আমার কিছু লাগবে না। আমার জায়গায় অন্য কেউ থাকলে একই কাজই করতো। আমি যেটা করেছি এটা আমার দায়িত্ব। আর আপনি ঠিকই বলেছেন, আসলে স্বার্থ ছাড়া এই দুনিয়াতে কেউ কারো না। তবে দিন শেষে আমরা তো মানুষ, আমাদের মধ্যে মনুষ্যত্বটা বাঁচিয়ে রাখতে হবে। আর মানুষ সৃষ্টির সেরা জীব, কারণ আমাদের মধ্যে মনুষ্যত্ব আছে। বাহ, তুমি তো বেশ সুন্দর কথা বলো। তারপরেও তুমি আমার এত বড় একটা উপকার করেছো, তোমার জন্য আমি বেঁচে আছি। তোমাকে কিছু দেবো না? তুমি যা চাও আমি তাই দেবো। বলো তোমাকে কি দিতে হবে? আসলে স্যার, এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নেই। মা বাবা অনেক আগে মারা গেছেন। আমার অভিভাবক হিসেবে উনি আছেন। ম্যানেজার সাহেব আমাকে দেখে আমার উপর দয়া করে আপনার কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন।
আর আপনি যদি আমাকে কিছু দিতেই চান তাহলে 2 হাত ভরে দোয়া করুন, কারণ আপনাদের মতো গুণীজনের দোয়া পেলে অনেক কাজে আসবে না। ভাইজান, এই ছেলেটা কে? ওকে তো চিনতে পারলাম না। আরে এই তো সেই ছেলে যার জন্য আমি বেঁচে আছি। এ সেদিন নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে প্রাণে বাঁচিয়েছে। আর জানো, ছেলেটা এত ভালো, আমি ওকে বললাম যে তুমি যা চাইবে আমি তাই তোমাকে দেবো। কিন্তু সে বলছে তার কিচ্ছু লাগবে না। আমি দোয়া করলেই নাকি ওর জন্য সেটা বিশাল ব্যাপার। স্যার আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আর শোনো, যতদিন তুমি পরিপূর্ণ সুস্থ না হচ্ছ তোমার কাজে আসতে হবে না। স্যার তাহলে আমিও আসি, অফিসে কিছু কাজ বাকি আছে ওগুলো করব, আর ভাবছি ফেরার পথে ওকে বাসায় নামিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, ছেলেটা অসুস্থ, ওকে বাসায় পৌঁছে দিও। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।